আমি ব্যক্তিগতভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা কি বলা যায় দাবি রাখছি যে বাংলাদেশে আমাদের যে একটা শব্দ আছে সংখ্যালঘু, এই শব্দটা আইন করে নিষিদ্ধ করা হোক। কারণ বাংলাদেশ সবার, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে, উপজাতি বা আগস্ট মাসের ৫ তারিখে দুনিয়া কাঁপানো যেন গণ অভ্যুত্থান এই সুবে বাংলায় হয়ে গেল, গাঙ্গেয় বদ্বীপে হয়ে গেল। আমাদের তরুণ তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় ঠিক তার 2 ঘন্টা আগে শেখ হাসিনা কি করেছিল, শেখ হাসিনার আগাম পরিকল্পনা কি, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে প্রতিবেদনের সবকিছু দেখতে পারবেন। সেই সাথে মোহাম্মদ সারজিদকে কিন্তু আপনারা সকলে চিনেন। সমন্বয়কের অন্যতম একটি প্রধান দায়িত্বে ছিলেন সারজিদের কোন পদ দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করি বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিও থেকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আমি ব্যক্তিগতভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা কি বলা যায় দাবি রাখছি যে বাংলাদেশে আমাদের যে একটা শব্দ আছে সংখ্যালঘু, এই শব্দটা আইন করে নিষিদ্ধ করা হোক। কারণ বাংলাদেশ সবার, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে, উপজাতি বা যে ধর্মেরই আছে আমরা, এই দেশটা সবার। আর এই যে আন্দোলন হয়েছে সেখানেও ভূমিকাটা কিন্তু ধর্মভিত্তিকভাবে ছিল না, কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার পর আমরা দেখছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় হিন্দুদের বাড়িঘর, সম্পত্তি, মন্দির, এগুলোর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে স্থানীয় মানুষ এগুলো সাক্ষী আছে, ক্যামেরা ফুটেজ আছে, দেখে দেখে প্রত্যেকটাকে ধরে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসিতে ঝুলাতে হবে, যেন এমন ঘটনা বাংলাদেশে না ঘটে। আর এই ঘটনাগুলোর অস্থিরতার সুযোগটা কোনো না কোনোভাবে ভারত যেন এই ইস্যুটা নিয়ে কোনো খেলা খেলতে না পারে, পাশাপাশি সুযোগ সন্ধানী যে মহলগুলো আছে তারাও যেন কোনো রকম ভূমিকা রাখতে না পারে। দর্শক, কথা বলছি এই আন্দোলনের দ্য ব্লুটুথ বয় সার্জিসকে নিয়ে। আমার কাছে টোটাল টিমের মধ্যে একটা অন্যরকম গ্লেজি বয় হিসাবে সার্জিসকে মনে হয়েছে। তবে আপনাদের জন্য একটা বড় চমকের খবর আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি। এখন সার্জিসকে দিয়ে কি আসলে হবে নাকি হবে না? অন্তর্বর্তীকালীন সংসদে একটা সংসদ তো এখন আছে, সেই সংসদে চলে গেছে প্রিয় দুই বন্ধু, আর পাশাপাশি নিজে আছে রাজপথে। কেন? একজন রাজনৈতিক নেতা হতে গেলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হয়, জনগণের ভাষা বুঝতে হয়, জনগণের দুর্দিনে বিপদে আপদে যায়া দাঁড়াইতে হয়। আরেকটা অসাম্প্রদায়িক যে বাংলাদেশ দেখার স্বপ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, সেই বিষয়গুলোকে নিয়ে কাজও করতে হয়। আমরা দেখেছি গতকালকে শাহবাগে আমাদের কি বলে যে হিন্দু কমিউনিটির অনেক ভাই বোনরা সারা বাংলাদেশে তাদের সাথে যা ঘটেছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করেছে, তারা সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপরই ছুটে গেছে এই সমন্বয়কদের টিম, আর সাথে ছিল দ্য ব্লুটুথ বয় সার্জিস। ইভেন এখানে একটা পজিটিভ আমার কাছে মনে হয়েছে যে আসিফ এই মুহূর্তে উপদেষ্টা দায়িত্ব পাওয়ার পর তিনিও কিন্তু সেখানে গেছেন তার এই টিমমেটদের সাথে, বৈষম্য বিরোধী সমন্বয়কদের সাথে। সেখানে গিয়ে সার্জিস এবং আসিফ তারা বেশ কিছু কথাবার্তা বলেছেন। ইভেন এই ইস্যুতেও সার্জিসও যেমন কথা বলেছেন, আসিফও বলেছেন। তো আমরা এই মুহূর্তে যদি দেখি, ঢাকেশ্বরী মন্দিরে গতকালকে আমাদের এই বেসের যারা ছিল তারা গিয়েছিল। আর এই মুহূর্তে এ নিয়ে আপনার তাদের যে বক্তব্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম গতকালকে গিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে, আমি মনে করি এই শব্দটা কেটে দেওয়া উচিত, কারণ ভারতে যখন বলা হয় মুসলমানদের সংখ্যালঘু, আমার কাছে শুনতে ভালো লাগে না। তো নিশ্চয়ই আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদেরও শুনতে ভালো লাগে না, এটা একটু ফোকাস করা দরকার। তো বলছে যে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতা। তো আমাদের এই ব্লুটুথ বয় সার্জিস বলছে সমন্বয়ক টিম তাদের কাছ থেকে সারা দেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাই বোনদের তথ্য নিয়েছে, তাদের জন্য ক্ষতিপূরণ এবং পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা করা হবে অন্যতম প্রধান প্রায়োরিটি। আর তাদের এই টিমটা যারা মাঠে আছে, সার্জিসের নেতৃত্বে যে টিমটা মাঠে আছে, তারা হচ্ছে লেয়াজো টিম। কিসের? তাদের যে টিমটা সরকারে ঢুকেছে, মানে আসিফ এবং নাহিদের সাথে লেয়াজো টিম হচ্ছে তারা মাঠ থেকে জনগণের যে দাবি দাওয়া প্রত্যাশা এটাকে সেইখানে পৌঁছাবে। ইভেন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কি তাদের মন মতো চলবে? যেহেতু মাত্র 2 জন ছাত্র গিয়েছে, তাও একদম যে 2টা ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ না? তো সেক্ষেত্রে কিছুটা শঙ্কা অনেক জায়গা থেকে আসছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি ওইটা করবে যেটা ছাত্রদের দাবি দেওয়া ছিল। সার্জিস বলছে যে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চাপ প্রয়োগ করব যেন জনগণের যে দাবি দেওয়া সেটা যেন পূরণ করা হয়। এই কথাটা একজন ম্যাচিউর পলিটিশিয়ান যেই ভাষায় কথা বলে, সার্জিস ঠিক একই ভাষায় কথা বলছে। আর এই কারণে পোলাটা সবকিছু আমার কাছে ভালো লাগতেছে যে না ঠিক আছে, কারণ বাংলাদেশে আমরা এরকম ব্লুটুথ দেখতে পাই, মানে খুব বেশি দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়, কিন্তু আমরা কখনো কল্পনা করি না যে এরা রাষ্ট্রকে নেতৃত্ব দিবে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে সার্জিসকে নিয়ে একটা মোটামুটি ভালো পরিকল্পনা প্ল্যান, ডক্টর ইউনূসের প্ল্যান বি এর একটা অংশ সার্জিস, আর আসিফ নজরুল সিপাহ সালার হিসাবে কিন্তু সার্জিস সামনে আসতে যাচ্ছে। আর এখানে আরেকটা বিষয় আমি একটু যদি অ্যাড করি, সার্জিস যেটা বলছিল আমিও ঠিক একই ভাষায় বলি। ভারতের মিডিয়া বাংলাদেশের এই ইস্যুটাতে কিছুটা পেচকি লাগানোর জন্য নানান ধরনের গুজব তথ্য তারা ছড়াচ্ছে, যেটা নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ তারা কিন্তু এটা নিয়ে একটা ব্রিফ করেছে। আপনি দেখেন আজকের দিনে কিছু ঘটনা যেগুলো ঘটছে, এর মধ্যে কিছু ঘটনা আছে কি পলিটিক্যাল ইস্যু,
যেমন আজকে আপনি দেখেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যে নেতারা আছেন তাদের বাড়ি ঘর প্রতিষ্ঠান জ্বালাও পোড়াও কোপাইয়া মাইরা ফেলা ঝুলাইয়া পানিতে চুবাইয়া মরছে না মরছে। তো এদের মধ্যে কারা মরছে? যারা বেশি অত্যাচার করছে, রাজনীতির এই চেয়ারটাকে ব্যবহার করে, তাই না? তো এখন এই দেশে কি হিন্দুরা আওয়ামী লীগের রাজনীতি করছে না? বহুত লোক আছে দলে ছিল, পদে ছিল। এখন যেহেতু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, তখন হিন্দুদের মধ্যেও যারা রাজনীতি ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অথবা অন্যান্য লীগের সাথে কানেক্টেড ছিল, তারাও কিন্তু অত্যাচারের শিকার হচ্ছে। এখন এই শিকারটাকে ভারতের মিডিয়া তারা দেখাচ্ছে যে দেখো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু সংখ্যাগুরু মুসলমান নাকি নির্যাতন হচ্ছে না। এটা বাংলাদেশের ইতিহাস বলে, ট্রেডিশন বলে। আরে খোদ ভারতেই তো হিন্দুদের হাতে হিন্দুরা মারা যায় যখন বিজেপির হিসাবের বাহিরে আপনি চলবেন। এর বাহিরে কিছু ঘটনা ঘটেছে, আমি সেটাও অস্বীকার করার সুযোগ নেই। যেটা নিয়ে আমি মনে করি ফুটেজ সংগ্রহ করে প্রত্যেকটাকে ফাঁসিতে ঝুলাই দিতে হবে, দ্বিতীয় কোনো কথা নেই, অথবা যাবজ্জীবন জেল, দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করতে হবে যেন ইন ফিউচার বিএনপি রাজনীতি করবে, আওয়ামী লীগ করবে, কিন্তু এগুলো নিয়ে আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক যুদ্ধ লাগানো যাবে না। তো যাই হোক, সার্জিস্টরা মাঠে অ্যাক্টিভ থাকতে হবে, জনগণের পালস বুঝতে হবে। বিশাল সুযোগ সুবিধা আছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে গেছে নাহিদ এবং আসিফের জন্য সার্জিসের এই পরামর্শটা তাদেরকে দিতে হবে যে ভোগবিলাসে তোমরা মজো না, এখানে অনেক সুবিধা আছে যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো ত্যাগ করো। যেই কারণে আজকে এত কিছু, তোমরা আবার এই সিটে বৈশা ভুলে যাও না, যদি ভুলে যাও তোমাদেরকেও নামাইতে আমরা দ্বিধাবোধ করবো না। তো সার্জিসের জন্য বেস্ট অফ লাক। আশা করি ছেলেটা বাংলাদেশের সম্পদ, আগামী দিনে তাকে দিয়ে অনেক কিছু হবে। আগস্ট মাসের 5 তারিখে দুনিয়া কাঁপানোর জন্য গণ অভ্যুত্থান এই সুবে বাংলায় হয়ে গেল, গাঙ্গেয় বদ্বীপে হয়ে গেল। আমাদের তরুণীরা, আবাল বৃদ্ধ বনিতারা এবং খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী এবং পেশার মানুষ যেভাবে স্বৈর শাসনের জাতাকল থেকে মুক্তি পাওয়ার জন্য স্বৈরাচারী শাসকের বন্দুক, গুলি, বোমা, ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের মতো নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে। এবং সেই দিনে যেভাবে সারাটা ক্ষণে ঢাকার বিভিন্ন এলাকাতে দুপুর 12টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টি উপেক্ষা করে যেভাবে মানুষ ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে, পুলিশকে মোকাবেলা করেছে, এবং স্বৈরাচারী শাসকের বাসভবন, গণভবনের দরজা ভেঙে ফেলার জন্য যেভাবে মানুষ ছুটে এসেছে, এ এক অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা। আমার সৌভাগ্য হয়েছে একেবারে নিজের চোখে ওই দিনটি দেখার, অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ রোজ সোমবার সকাল 10টা থেকে একেবারে রাত্রি 12টা পর্যন্ত এই রাজধানীর রাজপথের গুরুত্বপূর্ণ স্থানে কি হয়েছে নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। পর্দার অন্তরালে কি হয়েছে সেই জিনিসগুলো দেখার সুযোগ হয়েছে। তো স্বৈরাচারী একটি সরকার, ফ্যাসিবাদের একটি সরকার, জুলুমবাদের একটি সরকার, এবং সেই সরকার দ্বারা ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু হারিয়েছি। সেই সরকারের কর্মকাণ্ড দ্বারা আমি নিদারুণভাবে নির্যাতিত হয়েছি। তো তার সেই যে পতন, সেই পতন থেকে আমি উল্লসিত না হয়ে আমি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি, এবং আরও গভীরভাবে জেনে যে কিভাবে হলো, কিভাবে পালালো। এর কারণ হলো সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, শাসক দলের খুবই ঘনিষ্ঠ যারা রয়েছেন, মন্ত্রী, এমপি, সরকারি কর্তা, সামরিক বেসামরিক আমলা, বিচার বিভাগের ঊর্ধ্বতন বিচারপতি মহোদয় থেকে শুরু করে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন যারা ছিলেন, তাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে ক্ষণে কি হচ্ছিল আমি টের পাচ্ছিলাম। তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। প্রথমত দুপুর 12টার সময় হঠাৎ করে দেখলাম যে সমস্ত কিছু, আমার ফোনটা লক হয়ে গেছে, মানে আমার যে সাধারণ ফোন, সেই ফোন থেকে আর টেলিফোন করা যাচ্ছিল না। এর মধ্যে সারা দেশে কারফিউ চলছে, ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অনেক জায়গাতে ইলেকট্রিসিটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো জায়গাতে পানিও ছিল না ওই তারিখে। আমার আর একটা বিকল্প ফোন ছিল, যে ফোনটির নম্বর অনেকের কাছে নেই, কারোর কাছে নেই। তো আমি সেই ফোন দিয়ে কথা বললাম। বাংলাদেশে একজন নামকরা রাজনীতিবিদ, এবং আমি জানি যে তার ফোনটা ট্র্যাক হচ্ছে। আর আমার ফোনটা যেখান থেকে যাক না কেন, আমার অন্য নম্বর দিয়ে, আমার যে ফোনটা নর্মালি কথাবার্তা বলি, সবাই জানে যে আমি কথা বলি এবং আমি এই সমস্ত কেয়ার করি না। এই জন্য আমি কথা বলতেও না পারি, ইন্টারনেট নিচে যা কিছু নিচে, তারপরে কথাও বলতে না পারি। এই জন্য আমার যে সাধারণ ফোনটি, সেই ফোনটি তারা লক করে দিয়েছে, আমি কথা বলতে পারছিলাম না। তো আমি অন্য একটা ফোন দিয়ে এমন একটা লোকের সঙ্গে কথা বললাম যে তার ফোন রেকর্ড হয়, এবং সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যেন সেই বিষয়গুলো শুনতে পারে। তো সেখানে আমি কতগুলো কথা বললাম, এবং আমি বললাম যে দুপুর 2টার সময় সেনাপ্রধান ভাষণ দেবেন, এবং আমার জানা মতে প্রধানমন্ত্রীর সঙ্গে সকাল থেকে তাদের যে বৈঠকগুলো হয়েছে সেখানে জরুরি অবস্থা জারি করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সরকারের অধীনে, এবং সেটাই সেনাপ্রধান দুপুর 2টার সময় বলবেন।
তো 12টার সময় আমি বললাম যে সেনাপ্রধানের এই বক্তব্য তো কেউ শুনবে না, টেলিফোনে বলছি কেউ শুনবে না, এবং এর কারণ হলো ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই, এবং এখন মানুষ সামাজিক মাধ্যমকে বেশি বিশ্বাস করে গণমাধ্যমের চাইতে। 2 নম্বর হলো যে টেলিভিশনকে মানুষ বিশ্বাস করে না, এক। আর হলো টেলিভিশনের যে ব্যাপ্তি, এটি এখন খুব অল্প, বেশিরভাগ টেলিভিশন এখন ইন্টারনেটে চলে, কেবল টেলিভিশন খুব কম মানুষে দেখে, অনেক এলাকাতে কারেন্ট নেই। এসব কারণে সেনাপ্রধানের যে বক্তব্য এটি জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না। দ্বিতীয়ত, শতকরা 90% মানুষ এখন বলতে গেলে রাজপথে, যারা সিদ্ধান্ত নেবেন। তো তাদের কাছে টেলিভিশনে সেনাপ্রধানের বক্তব্য কোনো গুরুত্ব বহন করে না। আর সেনাপ্রধান বক্তব্য দেবেন এর জন্য রাজপথ ছেড়ে দুপুর 2টার সময় গিয়ে তার বক্তব্য শুনবেন, আমার কাছে মনে হচ্ছে না। ইন্টারনেট চালু না করলে সেনাপ্রধানের এই বক্তব্য মাঠে মারা যাবে। এই বিষয়টি একেবারে একটা টনিকের মতো কাজ করলো, ইনজেকশনের মতো কাজ করলো। দেখলাম যে ওই দিন 15 মিনিটের মধ্যে ইন্টারনেট চালু হয়ে গেছে। আমার কাছে আগেই একটা রিপোর্ট আমি তৈরি করে রেখেছিলাম যে সরকারের পতন হবে কেন জানি, আমি একদিন আগে ভিডিওটা করে রেখেছিলাম, সরকারের পদত্যাগ এই হেডলাইন দিয়ে। আমি যখন ইন্টারনেট আসলো সঙ্গে সঙ্গে দুপুর 1টার সময় আমি ভিডিও আপলোড করে দিলাম যে সরকারের পদত্যাগ। মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে গেল। এরপর হঠাৎ করে সেই 15-20 মিনিটের মধ্যেই সেই ইন্টারনেট খোলার সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে বিশাল মিছিল এসে যাত্রাবাড়িতে আটকে আছে। বিমানবন্দর উত্তরার যে উত্তরা থেকে বিমানবন্দর পর্যন্ত লোকজন এসে গেছে 1:15টার মধ্যে। বোঝার চেষ্টা করেন, 1:15টার মধ্যে। এবং এই খবর গণভবনে পৌঁছে গেছে, এবং এই খবর যাকে বলা হয় সেনা প্রধান থেকে শুরু করে সবার কাছে পৌঁছে গেছে, এবং তারা সবাই এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1:15টার সময় অনেক অনুনয় বিনয় করে বোঝানোর চেষ্টা করলেন যে আপনার কাছে দুটো অপশন, আপনি বাংলাদেশে থেকে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করুন, অথবা আপনি পালিয়ে যান, আমরা আপনাকে সাহায্য করছি। তো তিনি তার স্বভাব অনুযায়ী অহংকার দেখালেন, গালাগাল করলেন, এবং তারা যে পরামর্শ দিল তার জন্য ভৎসনা করলেন যে তোমাদেরকে আমি নিয়োগ দিয়েছি বিশ্বাস করে, এখন তোমরা আমার সাথে বেইমানি করছো, এই সমস্ত কথাবার্তা বললেন। কিন্তু উপস্থিত যারা ছিলেন কর্তা ব্যক্তি, পুলিশের, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অন্যান্য গোয়েন্দা সংস্থার যারা লোকজন ছিলেন, তারা অনেকটা মাহরুম হয়ে পড়লেন। তো মাহরুম হয়ে পড়লেন এবং বললেন যে দেখেন, যাই আপনি কিছু করেন না কেন, 45 মিনিটের বেশি লোকজন আটকে রাখা সম্ভব হবে না, ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু তারপরে তিনি বললেন যে না, তোমরা গুলি চালাও, আমি যাবো না, আমি মরে যাবো, আমি এই গণভবন ছাড়বো না। তখন উপস্থিত যারা কর্তা ব্যক্তি তারাও ভয় পেয়ে গেলেন। এর কারণ হলো জনগণ কিন্তু ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে এসছে। তো ওই অবস্থাতে প্রধানমন্ত্রী যারা SSF আছেন, তো তারা তাদের যে শপথ ভঙ্গ করে তারা অস্ত্র সমর্পণ করতে পারবে না, ওখানে তাদেরকে গুলি করতে হবে, তাদেরকে মরতে হবে, এবং ওখানে কত লাখ লোক মরলো, কত হাজার লোক মরলো, এটা SSF এর ডিকশনারিতে নেই। এটা SSF নিজেরা মরলো, এইভাবেই তাদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয়, এবং এটাই তাদের ম্যানুয়াল। এবং ওখানে গণভবন, বঙ্গভবন দুটোতেই কতগুলো যাকে বলে লাইট কামান রয়েছে। তারপরে সেখান থেকে আকাশে উড়ন্ত হেলিকপ্টারকে ভূপাতিত করার জন্য টেকনোলজি রয়েছে, আর অনেক অস্ত্রশস্ত্র রয়েছে। ফলে গণভবন থেকে যদি আক্রমণ চালানো হতো তাহলে সেখানে কয়েক লাখ লোকে মেরে ফেলানো সম্ভব ছিল। তো এই অবস্থাতে যারা উপস্থিত তারাও বিপদের মধ্যে পড়ে গেলেন, ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেলেন, এবং তারা গণভবন অবস্থানরত শেখ রেহানার সাহায্য নিলেন, ভিন্ন রুমে গিয়ে, অন্য রুমে গিয়ে শেখ রেহানার সঙ্গে অনেক কথাবার্তা বললেন। তো শেখ রেহানাও তার বোনকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি সেখানেও জিদ দেখালেন। তারপরে সেনাপ্রধান থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তারা বাধ্য হয়ে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর সন্তান, তার সঙ্গে কথা বললেন। তো এখন আমরা সবাই অনেক কথা বলি, কিন্তু এই খবরটা জানার পর আমার খুব ভালো লাগলো যে জনাব সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারলেন, এবং তিনি তার মাকে কনভিন্স করতে পারলেন। এবং আমি তো একটা সময় আওয়ামী লীগ করেছি, তারপর শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলাম, জয়ের খুব কাছাকাছি ছিলাম, আমি এই দুজনের সম্পর্ক জানি। জয় পুতুলের সাধারণত প্রধানমন্ত্রীর উপরে কথা বলেন না, প্রধানমন্ত্রী যা বলেন ঠিক অনুগত সন্তানের মতো তারা সেটা চোখ বুঝে পালন করেন, মুখ বুঝে সহ্য করেন, এবং তার যে কোনো সিদ্ধান্ত মাথা নুয়ে তারা পালন করেন। তো জয় ঠিক তার সেই যে বেড়ে ওঠা সেই চরিত্র নিয়ে হঠাৎ করে এমন কিছু একটা করেছেন বা বলেছেন যা কিনা খুবই ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এবং শেখ হাসিনার যে আবেগ, সেই আবেগের উপর গিয়ে তার যে বিবেচনা শক্তি বা শেখ হাসিনার যে ক্রোধ, জিদ, সেই জিদকে বঙ্গবন্ধু ভয় পেতেন, সেই জিদের উপরে গিয়ে সজীব ওয়াজেদ জয়ের যে ইনফ্লুয়েন্স, প্রভাব, এটি তার মায়ের উপর বেশি কাজ করেছিল। ফলে জয়ের বক্তব্যে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি পালিয়ে যাবেন। এবং যখন তিনি এই সিদ্ধান্ত নিলেন, অন্যান্য যেগুলো আসছে রেকর্ড করা 45 মিনিট সময়, এই জিনিসগুলো কিন্তু আসলে ফেক, ইটস নট দ্য রাইট থিং। তো এই জয় যখন বললেন তখন তার হাতে সময় ছিল মাত্র 15 মিনিট, অনলি 15 মিনিট। আপনি দেখুন 1:15 থেকে আধা ঘন্টা পর্যন্ত এই আলাপ আলোচনা কিন্তু হয়েছে। এই আলাপ আলোচনার মধ্যে তিনি রাগ হয়েছেন, প্রধানমন্ত্রী তিনি কেঁদেছেন, তিনি হতাশার কথা বলেছেন, এবং কাপড় চোপড় গোছানোর সময় তিনি পাননি। এর কারণ হলো এগুলো গুছিয়ে দেওয়ার মতো তার কোনো প্রস্তুতি ছিল না, একটা পর্যন্ত তো তিনি এই ব্যাপারে চিন্তাই করেননি। ফলে বলতে গেলে তার যে পরনের কাপড় চোপড় যা কিছু ছিল একেবারে ওই অবস্থাতেই তাকে কিন্তু দিল্লি যেতে হয়েছে। এবং আপনারা দেখেন দুপুরের খাবার কিন্তু যে যারা গণভবন আক্রমণ করেছে তারা কিন্তু সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়েছেন, মানে সেখানে দুপুরে রাজকীয় খাবার ছিল, সব রান্না করা ছিল, এবং সেইগুলো অক্ষত, তিনি মুখও দিতে পারেন, একটু পানিও মুখে দিতে পারেননি। ওই অবস্থাতেই তাকে কিন্তু হেলিকপ্টারে করে ঠিক জাস্ট 2
ঘড়ির কাঁটায় যখন 2টো বাজে তখন এই গণভবন থেকে হেলিকপ্টারটি যখন উড়ল, তখন যারা গণভবনে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন তারা সম্ভবত মহাখালী পর্যন্ত ছিলেন। মহাখালীর ওই জায়গাটাতে তাদেরকে আটকে রাখা হয়েছিল। এরপরে জনগণকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। তো এই হলো শেখ হাসিনার দেশ ত্যাগের আগে 2 ঘন্টার যে বাস্তব রূপ, 12টা থেকে একেবারে সেই দুপুর 2টা পর্যন্ত। খুবই দুঃসময় এবং খুবই দুর্বিষহ সময়, এবং কিয়ামতের ময়দানের যে দুনিয়াতে যে ভাষণটি হয় সেই ভাষণের একটি বাস্তব রূপ। আল্লাহ যেন কোনো মানুষকে শেখ হাসিনার মতো এরকম বিপদে না ফেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে হেদায়েত দান করেন, আমরা যেন শেখ হাসিনার মতো এইরকম ভুল, এরকম অপরাধ, এরকম অন্যায়, এরকম জুলুম যেন না করি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।